ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম, আর আমি অনুপম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে সমসাময়িক সময়ে ভারতের সংসদীয় রাজনীতি উত্তাল হয়ে উঠছে একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। সম্প্রতি ভারতের লোকসভা অর্থাৎ পার্লামেন্টে পেশ হয়েছে 1995 সালের যে ওয়াকফ বোর্ড আইন রয়েছে সেটাকে সংশোধন করার একটা বিল, এবং এই বিল কিন্তু রাজনৈতিক মহলে ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, এবং বিরোধী এবং শাসক এই দুই দলের মধ্যে কিন্তু সংসদে ভীষণভাবে তরজা চলছে এবং তর্ক বিতর্ক চলছে। ये बिल जो इंट्रोड्यूस हो रहा है, ये अध्यक्ष महोदय बहुत सोची समझी राजनीति के तहत हो रहा है। अध्यक्ष के अधिकार अखिलेश जी सिर्फ विपक्ष के नहीं है, पूरे सदन के हैं। ভারতবর্ষে এই মুহূর্তে বিরোধী যে রাজনৈতিক দলগুলো জোট রয়েছে তারা ইতিমধ্যেই সংসদে আওয়াজ তুলেছে যে এই সংশোধনী বিলের মাধ্যমে ভারতের মুসলিম সমাজের ধর্মবিশ্বাসে কিন্তু আঘাত আনা হচ্ছে। বিরোধী দলগুলো ইতিমধ্যে শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ আনতে শুরু করেছে যে এই অ্যামেন্ডমেন্ট বিল আনার মাধ্যমে শাসক দল ভারতের সংবিধানের 25 এবং 26 নম্বর অনুচ্ছেদ অনুসারে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘুদের যে ধর্মাচরণের স্বাধীনতা সেখানে বর্ণিত হয়েছে তার উপরে কিন্তু আঘাত আনার চেষ্টা চলছে, এবং তার সাথে সাথে এটাও বলছে যে শুধুমাত্র মাইনরিটিদের হেনস্থা করার জন্যই কিন্তু এই বিলটা আনা হচ্ছে লোকসভাতে। বিরোধী শিবিরে আবার এই বক্তব্যও প্রচার করছে যে মূলত ধর্মীয় মেরুকরণ অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের মধ্যে ধর্মীয় বিভাজন এটা করার জন্যই কিন্তু কেন্দ্র সরকার এই সংশোধনী বিলটা লোকসভায় পেশ করেছে। যাই হোক, 8ই আগস্ট 2024 কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু মহাশয় পেশ করলেন লোকসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। इस बिल का समर्थन कीजिए, करोड़ों लोगों का दुआ मिलेगा। अगर आप विरोध करोगे, चंद लोगों ने पूरा वक्फ बोर्ड को कब्जा करके रखा हुआ है और आम मुसलमान लोगों को जो न्याय इंसाफ नहीं मिला उसको सही करने के लिए ये बिल लाया गया है। इतिहास में दर्ज होगा कि ये बिल को कौन कौन समर्थन किया है और किसने विरोध किया है। আজকে আমার বিষয় হচ্ছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। কি আছে এই বিলে, কি সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে যার জন্য আজ বিরোধী রাজনীতি এত উত্তাল, সংসদ উত্তাল, বাক বিতণ্ডা চলছে। আমার যেটুকু পড়ে মনে হয়েছে এখানে মূলত 6টা পয়েন্ট আছে, সেই 6টা পয়েন্টের জন্যই কিন্তু বিরোধীরা আজ এত বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছে। চলুন তার আগে একটুখানি জেনে নিই যে কি আছে এই ওয়াকফ বোর্ডের আইনে। 1954 সালে প্রথম ওয়াকফ আইন পাশ করা হয়, এরপরে কেটে গেল অনেকটা বছর, প্রায় 40টা বছর। তারপরে 1995 সালে আবার সংশোধন করা হয়, এবং সংশোধন করার পর যাবতীয় ক্ষমতা কিন্তু ওয়াকফ বোর্ডের হাতেই তুলে দেওয়া হয়। তখন থেকে কিন্তু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছে ওয়াকফ বোর্ড, এবং সেখান থেকে কিন্তু বিতর্কের সূচনা। এর আগেও যদিও এই ওয়াকফ আইনে বদল আনা হয়েছে, কিন্তু প্রথমবার কিন্তু এটা সংসদে পেশ করা হচ্ছে। আর এবারে সংসদে যখনই কোনো বিল আনা হয় সেটা কোনো না কোনো পার্লামেন্ট কমিটির কাছে পাঠানো হয়। পার্লামেন্ট কমিটি তখন কি করে? পার্লামেন্ট কমিটি তখন সেই বিলটাকে নিয়ে নানা রকমভাবে আলোচনা করে, খুঁটিয়ে দেখে বিলের ভিতরে কি আছে না আছে, এবং বিভিন্ন লোকের সাথে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পরে তারপরে আবার সেটা সংসদে পেশ করে। পার্লামেন্টারি কমিটির কাছ থেকে সেই বিলটা যখন আবার সংসদে ঘুরে আসে তখন সেই বিলের সাপেক্ষে ভোটাভুটি হয় যে সেই বিলটা পাস হবে কি না। আপাতত সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে। এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কিন্তু বিভিন্ন দলের সদস্যরা থাকবেন, তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন এই বিলটি সম্পর্কে। আমি স্ক্রিনে কিন্তু দেখিয়ে দেব এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রয়েছে তাদের যারা সদস্য অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা থেকে যে সমস্ত মনোনীত সদস্যদের এখানে রাখা হয়েছে তাদের নাম কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 এই সম্পর্কে বিরোধীরা কিন্তু অলরেডি বলেছেন যে অসাংবিধানিক, কারণ তাদের মতে এই সংশোধনের মাধ্যমে কিন্তু সংখ্যালঘুদের ধর্মাচরণে হস্তক্ষেপ করা হচ্ছে, যা সংবিধানের 25 এবং 26 নম্বর অনুচ্ছেদের দ্বারা স্বীকৃত।
সরকার পক্ষের বক্তব্য যে অনেক মুসলিম সংগঠন কিন্তু এই ওয়াকফ বিল সংশোধনী 2024-কে সমর্থন জানাচ্ছে, কিন্তু আবার এর বিরোধীও কিন্তু অনেক রয়েছে। সেই সমস্ত মুসলিমদের সংগঠন রয়েছে, তাদের মূল বক্তব্য হচ্ছে যে সরকারের মূল উদ্দেশ্য ওয়াকফ সম্পত্তির দখল করে তারপর সেটা সরকারের আন্ডারে আনা এবং তা কোনো রকম প্রাইভেট কাজে বা বেসরকারি উদ্যোগের কাছে হস্তান্তর করা, এই রকম একটা রিউমার ছড়িয়েছে। যাই হোক, নতুন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আছে তাতে মূলত 44টা সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো 40 নম্বর ধারা, এবং এই 40 নম্বর ধারাটাকে কিন্তু অবলুপ্তিকরণের প্রস্তাব কিন্তু এই অ্যামেন্ডমেন্ট বিলে রাখা হয়েছে। এবারে সবার প্রথমে আমরা জেনে নেব এই যে ওয়াকফ নিয়ে এত তর্ক বিতর্ক সেটা আসলে কি। সহজভাবে ধরুন, আপনি এমন একজন ব্যক্তি যিনি ধর্মে বিশ্বাস করেন এবং আপনার মন চাইছে যে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি যা রয়েছে সেটা ভগবান বা ধর্মের নামে স্বীকার করতে পারেন, যদি আপনার ভিতর থেকে বিশ্বাস থাকে। সেটা আপনার থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। সেটা আপনি দান করতেই পারেন এবং মুসলিম হিসাবে তো 100% সেটা দান করতে পারেন। কিন্তু আপনি যদি অমুসলিম হন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি দান করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে, অর্থাৎ আপনাকে ইসলাম ধর্মটাকে স্বীকার করতে হবে। এই রকম সম্পত্তি কিন্তু ওয়াকফ সম্পত্তির আওতায় চলে আসবে। এইখানে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন না, এই ওয়াকফ সম্পত্তি নিয়ে বা ওয়াকফ বোর্ডের যে সম্পদ রয়েছে সব রকম কাজ কিন্তু করা যায় না। যেমন আপনি ধরুন এই ওয়াকফ যে সম্পত্তি রয়েছে বা যে জমি রয়েছে সেখানে আপনি একটা শপিং মল বানাবেন বা কোনো একটা ফ্ল্যাট বানাবেন, সেটা কিন্তু করতে পারবেন না। কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে কোনো ওয়াকফ সম্পত্তির সাহায্যে আপনি কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, মসজিদ, ঈদগাহ বা কোনো আশ্রয়স্থল বানাতেই পারেন, কিন্তু সেগুলো কিন্তু সমস্তই ইসলামী নীতিতেই করতে হবে। এবারে সব থেকে বড় টুইস্ট কিন্তু এখানে রয়েছে, যে কোনো ব্যক্তি কিন্তু তার নিজের সম্পত্তিকে ওয়াকফ বলে দান করতেই পারেন বা ঘোষণা করতেই পারেন, কিন্তু একবার যদি ওয়াকফ বলে ঘোষিত হয়ে যায় তাহলে কিন্তু আর কখনোই সেটা ফেরত নেওয়া যাবে না। বর্তমান আইন অনুসারে, অর্থাৎ 1995 সালে যে আইনটা রয়েছে সেই হিসাবে কিন্তু এমনটাই রয়েছে। এই রকমই বেশ কিছু ক্ষেত্রে ওয়াকফ সমস্যার সমাধান করার জন্য আইনের বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার এই 2024 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সাহায্যে। ওয়াকফ বোর্ড কেমনভাবে পরিচালিত হবে, কারা করবে, এবং ওয়াকফ নিয়ে যদি কোনো রকম ডিসপিউট হয় সেটা সমস্যার সমাধান করা কিভাবে হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই 2024 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। আইনের পরিপ্রেক্ষিতে কিন্তু তৈরি হয়েছিল ওয়াকফ বোর্ড। আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় স্তরে অর্থাৎ জাতীয় স্তরে কিন্তু একটা ওয়াকফ বোর্ড আছে এবং রাজ্য স্তরে কিন্তু আলাদা আলাদা ওয়াকফ বোর্ড রয়েছে, এবং আমাদের ভারতবর্ষে তার সংখ্যা প্রায় 30টার মতন। রাজ্য স্তরে যে ওয়াকফ বোর্ড রয়েছে তাতে মূলত একজন চেয়ারপারসন থাকেন এবং 1 থেকে 2 জন রাজ্য সরকারগুলি দ্বারা মনোনীত প্রার্থী, মুসলিম বিধায়ক, সাংসদ এবং বার কাউন্সিলের মুসলিম প্রতিনিধি, মুসলিম স্কলার এবং বেশ কিছু মুসলিম ব্যক্তিত্ব, এবং তাদের কিন্তু প্যারামিটার থাকে। কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখুন, এখানে যাদেরকে রাখা হয়েছে তারা কিন্তু সকলেই মুসলিম। এই ওয়াকফ বোর্ডের হাতে কিন্তু প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করতে পারে। এবারে কেন্দ্র সরকার 2024 সালের এই অ্যামেন্ডমেন্ট বিলটা যে পেশ করলো লোকসভাতে, তাতে সব থেকে বড় বদল আনছে ওয়াকফ আইনের 40 নম্বর ধারাটির প্রস্তাবনা নিয়ে। এবার একটু ছোট করে জেনে নেওয়া যাক যে এই যে 40 নম্বর ধারা, যেটা নিয়ে সব থেকে বড় বিতর্ক, সেই ধারাতে আসলে কি রয়েছে। 1995 সালের ওয়াকফ আইনের 40 নম্বর ধারাতে ওয়াকফ বোর্ডকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যাতে ওরা যে কোনো সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বলতে পারে যে এটা ওয়াকফ সম্পত্তির আওতায় আসবে কিনা, এবং এটাই ছিল এই আইনের সব থেকে বিতর্কিত বিষয়। যদি আপনারা পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে একটু খেয়াল রাখেন তাহলেই বুঝতে পারবেন যে এই ওয়াকফ আইন এবং ওয়াকফ বোর্ডের ক্ষমতা কত দূর যেতে পারে। আপনারা সকলেই অবহিত আছেন যে বেঙ্গালুরুতে বছরখানেক আগে ঈদগাহের একটা জমি সম্পত্তি বলে নিজেদের ঘোষণা করছে ওয়াকফ বোর্ড। এমনকি সুরাত, গুজরাটের সুরাতে সেখানে যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই জায়গাটিকেও বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ডের অধীন, অর্থাৎ ওয়াকফের সম্পত্তি। সারা দেশে কিন্তু এইরকম অনেক সম্পত্তি এবং এরকম অনেক ডিসপিউটেড কেস রয়েছে।
নতুন যে সংশোধনী বিলটা সংসদে পেশ করা হয়েছে তাতে ওয়াকফ বোর্ডের এই একতরফা এবং একচ্ছত্র ক্ষমতার অবলুপ্তিকরণের প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। আগে কিন্তু বলা হয়েছে যে একবার যদি ওয়াকফ সম্পত্তির আওতায় কোনো সম্পত্তি ঢুকে যায় তাহলে কোনোভাবেই কিন্তু সেটাকে বদল ঘটিয়ে ফেরত দেওয়া যাবে না। নতুন যে সংশোধনী প্রস্তাবনা আনা হয়েছে তাতে এই প্রস্তাবটাই দেওয়া হয়েছে যে যদি কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করতে হয় এবং সেই সম্পত্তি যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে আগে থেকে সেই ব্যক্তির নামে লিগালি সেই সম্পত্তি বা জমিটা থাকতে হবে এবং সেটা আইন মোতাবেক নির্দিষ্ট ডকুমেন্টের মাধ্যমে সেটা ওয়াকফকে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ একটা স্বচ্ছতা বজায় রাখতে হবে। এই প্রস্তাবটাই কিন্তু এই সংশোধনী যে বিল তাতে রাখা হয়েছে। অর্থাৎ নতুন সংশোধনী বিলটা যদি আইন হিসাবে পাশ হয়ে যায় তাহলে ওয়াকফ বোর্ড কিন্তু নিজে থেকে একচ্ছত্রভাবে জোরপূর্বক কোনো জমিকে ওয়াকফ সম্পত্তি বলে কিন্তু আর দাবি করতে পারবে না। দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব হলো এই যে ওয়াকফ বোর্ড তাতে মুসলিম মহিলা এবং অমুসলিমদেরও একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং স্টেট ওয়াকফ বোর্ড যে রয়েছে সেখানেও কিন্তু এই একই রকম ভাবে প্রতিনিধি থাকবে। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল বা রাজ্য স্তরে যে ওয়াকফ বোর্ড উভয় ক্ষেত্রেই কিন্তু দুজন করে মুসলিম মহিলা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। আর সংশোধনী বিলের তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি হলো ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ জেলা শাসক মর্যাদার কোনো একজন অফিসারের নিয়োগ। 1995 সালে যে আইনটা ছিল ওয়াকফ আইন তাতে উদাহরণস্বরূপ ধরে নিন কোনো একটা জমি নিয়ে একটা বিবাদ হলো, সেখানে সরকার পক্ষ বলছে যে ওয়াকফ সম্পত্তির আওতায় যাবে আর ওয়াকফ বোর্ড চাইছে সেটা ওয়াকফ সম্পত্তি হিসেবে তারা দাবি করছে। এই রকম একটা পরিস্থিতিতে ওয়াকফ ট্রাইব্যুনাল একতরফা সিদ্ধান্ত জারি করার মাধ্যমে সেই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করতে পারত। এই রকম বিবাদ যাতে না ঘটে এবং সেটাকে সুন্দরভাবে নিষ্পত্তি করার জন্যই কিন্তু জেলা শাসক পদমর্যাদার কিংবা তার থেকে নিচে নয় এমন কোনো পদমর্যাদার অফিসারদের নিয়োগ করা হবে এবং তারা সার্ভে করে দেখবেন বা তদন্ত করে দেখবেন বা যাচাই করে দেখবেন যে সেই জমিটা আসলে কি চরিত্র আছে এবং সেটা ওয়াকফ সম্পত্তিতে যাবে নাকি সরকারের খাতাতেই থেকে যাবে। চতুর্থ সব থেকে বড় গুরুত্বপূর্ণ সংশোধনীটা যেটা আনা হচ্ছে বা প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা হলো মুসলিম কমিউনিটির মধ্যে যে সমস্ত অন্যান্য শ্রেণী বিভাগগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এই ওয়াকফ বোর্ডের আওতায় আনতে হবে। বোহরা বা আগা খানিসের মতন অন্যান্য যে সমস্ত মুসলিম কমিউনিটি রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা একটা ওয়াকফ বোর্ড তৈরি করতে হবে। ওয়াকফ বোর্ডে মুসলিমদের যে অন্যান্য বিভাগ রয়েছে যেমন শিয়া, সুন্নি, বোরা, আগা খানিস এদের সকলকেই কিন্তু অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পঞ্চম যে বড় সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ওয়াকফ বোর্ডকে কিন্তু এবার থেকে অডিটের আওতায় আনা হচ্ছে। 1995 সালে যে আইনটা ছিল সেক্ষেত্রে কিন্তু ওয়াকফ বোর্ডকে অডিটের আওতায় রাখা হয়নি। ওয়াকফ বোর্ডের আওতায় থাকা বিপুল সম্পত্তি এবং যে সম্পদ সেগুলো কিন্তু একতরফা ছিল এবং কখনোই সেগুলো অডিট হয়নি এবং এই প্রস্তাবনার মাধ্যমে কিন্তু এই সম্পত্তি এবং সম্পদের অডিট করার প্রস্তাব কিন্তু এখানে রাখা হয়েছে। এক্ষেত্রে ক্যাগ অর্থাৎ ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া দ্বারা নিয়োজিত কোনো একজন অডিটরের দ্বারাই কিন্তু এই ওয়াকফ বোর্ডেরও অডিট করা হবে। বা ষষ্ঠ আরও একটি প্রস্তাবনা রয়েছে যেটা কিন্তু আমার ব্যক্তিগত মতে এটাও কিন্তু একটা বিতর্কের অন্যতম বড় কারণ এতদিন কি হতো, এতদিন ওয়াকফ সম্পত্তিতে মৌখিক যদি কেউ স্বীকৃতি দিত তাহলেই কিন্তু সেটা ওয়াকফ সম্পত্তি বলে কিন্তু ঘোষণা হয়ে যেত। কিন্তু নতুন যে সংশোধনী বিলটা আনা হয়েছে তাতে প্রস্তাব রাখা হয়েছে যিনি ওয়াকফ সম্পত্তি হিসাবে নিজের সম্পত্তিকে ঘোষণা করবেন শুধুমাত্র এখন মৌখিক সম্মতি নয়, একটা রিটেন ডিড থাকতে হবে যার নাম হবে ওয়াকফ নামা। অবশ্যই এটা একটা ভালো প্রস্তাব কারণ মৌখিক যে সম্মতি তার কোনো প্রমাণ থাকে না এবং যাবতীয় বিবাদের সূত্রপাত কিন্তু এই মৌখিক যে অনুমতি সেটাকে নিয়ে। সুতরাং যিনি দান করছেন এবং যাকে দান করছেন এই দুজনের মধ্যে যদি একটা সরকারি বোঝাপড়া বা কাগজ বা দলিল থেকে থাকে তাহলে কিন্তু বিষয়টা অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যায় এবং কোনো রকম ঝুট ঝামেলা থাকে না। সুতরাং এই যে আমি আপাতত যে 6টা পয়েন্ট বললাম
এই 6টা পয়েন্টকে যদি আপনারা একটু ভালো করে পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে মূলত ওয়াকফ বোর্ড যেটা রয়েছে, ওয়াকফ বোর্ডে কিন্তু এতদিন একটা স্বচ্ছতার অভাব ছিল। সেই স্বচ্ছতার মধ্যে এই ওয়াকফ বোর্ডকে আনার জন্যই কিন্তু এই সংশোধনী বিলটাকে আনা হয়েছে। এবং এই সংশোধনী বিল, এই সংশোধনী বিল কিন্তু রাজনীতিতে একটা শোরগোল ফেলে দিয়েছে। আপনারা সবাই দেখতে পাবেন যে আমি কিছু ভিডিও শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন যে রাজনীতি কিভাবে উত্তাল হয়ে উঠেছে এবং কিরকমভাবে রাজনৈতিক তরজা সংসদে চলছে, সংসদের বাইরে চলছে, সংবাদ মাধ্যমে চলছে, সমস্তটাই কিন্তু আপনারা জানতে পারবেন। আগেই বলেছি, এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এতে মোট 44টা সংশোধনী প্রস্তাব রাখা হয়েছে। আমি এই ভিডিওতে মোট 6টা সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করলাম। যদি এই প্রস্তাবগুলো সম্পর্কে আপনাদের নিজস্ব কোনো মত থেকে থাকে বা নিজস্ব কোনো বক্তব্য থেকে থাকে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুল করবেন না। একদম নির্দ্বিধায় আপনারা জানান যে এই সম্পর্কে আপনাদের কি মতবাদ। এতে কি আমাদের ভারতবর্ষের আরও ভালো হবে, কি ওয়াকফ বোর্ড আরও ভালোভাবে চলবে, সেটা কিন্তু আপনারা নির্ভাবনায় কমেন্ট বক্সে জানান। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি অনুরোধ করব প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যে ঠিক কীরকম বিষয়ে আপনারা ভিডিওগুলো দেখতে চান। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর।